ওকে, তাহলে আমরা গত ক্লাসে হচ্ছে রেজিস্ট্রেশন পর্যন্ত করা হয়েছিল। আজকে তাহলে আমাদের এখন ফার্স্ট কাজ হবে রেজিস্টার করা, ইউজারটাকে লগ ইন করা। তার আগে আমরা আবার একটু চেক করে নিই যে আমাদের রেজিস্ট্রেশনটা ঠিক মতো কাজ করতেছে কিনা। মনে হয় কোনো সমস্যা সিলেক্ট করা যায় না। রেজিস্ট্রেশন সাকসেসফুল আসছে, তারপর আমরা ডেটাবেজে চেক করে দেখি। ডেটাবেজে ডেটা চলে আসছে, ঠিক আছে। মেসেজটা হচ্ছে এখানে আমি ইয়েতে ইকো করছি, তো HTML লেআউটের বাইরে, এই জন্য হচ্ছে স্টাইলটা ডিফারেন্ট হয়ে গেছে। এখানে চলে আসছে মেসেজটা। আমরা তা আগে তাহলে এটাকে ঠিক করি। আমরা এখানে একটা ভ্যারিয়েবল নিয়ে আসি মেসেজ, আর ইনিশিয়ালি আমরা মেসেজ হচ্ছে ব্ল্যাঙ্ক রাখি, ব্ল্যাঙ্ক রাখতে পারি, অথবা আমরা মেসেজেস নামে একটা অ্যারে নিয়ে আসতে পারি, যেটার মধ্যে আমরা আমাদের মেসেজগুলো রাখবো, এবং কি হিসেবে আমরা সবসময় হচ্ছে সাকসেস আর এরর ব্যবহার করব। এরর মেসেজগুলোকে এরর কি এর মধ্যে দিয়ে দিব, সাকসেস মেসেজগুলোকে সাকসেস কি এর মধ্যে দিয়ে দিব। এবং এটা সুন্দর করে মেসেজটাকে দেখানোর জন্য আমরা এখানে PHP কোড লিখতে হবে। এখানে আমরা চেক করব যে ওইটা যদি মেসেজের অ্যারেটা যদি এমটি না হয়, ঠিক আছে, এমটি না হয়, তাইলে আমরা এই ব্লক দেখাবো। এবং এখানে হচ্ছে আমরা একটা ডিপ তৈরি করি, একটা অ্যালার্ট বক্স, সুন্দর মতো মেসেজগুলোকে দেখানোর জন্য অ্যালার্ট। এখন এইখানে আমরা কি দেখাবো ওইটা আমরা ইয়ে করে দিতে পারি, যে স্টাইলিংটা ওই ক্লাসটা আমরা এই কি এর নাম অনুসারে হচ্ছে দিয়ে দিতে পারি, তাইলে পুরোটা হচ্ছে একবারেই ডাইনামিক হয়ে যাবে। তো এটা আমরা এরকম করতে পারি যে ইফ হচ্ছে ইসেট ডলার মেসেজেস সাকসেস, যদি সাকসেস কি পাই আমরা, তাহলে আমরা হচ্ছে সাকসেস ইকো করে দিব, আর নইলে বাকি সকল ক্ষেত্রে আমরা হচ্ছে ওয়ার্নিং দিব, ঠিক আছে। এটাকে আমি সুন্দর করে এক লাইনে হচ্ছে লিখে ফেললাম, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, টার্নারি অপারেটর দিয়ে হচ্ছে আমি করে ফেললাম। এটাকে অ্যাকচুয়ালি হচ্ছে আমার ঠিক আছে, বা এখানে হচ্ছে আমি চেক করতে পারি অ্যারে কি এক্সিস্ট দিয়েও এভাবে করতে পারি চাইলে, ঠিক আছে। যেমন মেসেজের মধ্যে এই কিটা আছে কিনা, যদি এই কিটা থাকে তাহলে আমি সাকসেস রিটার্ন করব, আর নিলেও ওয়ার্নিং রিটার্ন করব। দেন আমার এখানে মেসেজটা আসবে। মেসেজের ক্ষেত্রেও সেম, যদি এই সাকসেস থাকে
তাইলে আমি হচ্ছে এটাকে আমি একবারে টার্নারি যে শর্টটা আছে ওইটা ব্যবহার করে ফেলতে পারি। কিরকম? ডলার মেসেজেস সাকসেস যদি পাওয়া যায় তাহলে সে সাকসেসের মধ্যে যে মেসেজটা আছে ওইটাই রিটার্ন করবে, আর নইলে আমরা হয়তো বাকি ওগুলোর নাম দিব ওয়ার্নিং, তাহলে সে ওয়ার্নিং রিটার্ন করবে। ঠিক আছে, এটা বোঝা গেছে? আর আমরা এক কাজ করতে পারি, এই অংশটুকু আমাদের তো হচ্ছে মোটামুটি যতগুলো ফর্ম আছে সব জায়গাতেই হচ্ছে ব্যবহার করা লাগবে। তো এটাকে আমরা আলাদা হচ্ছে অংশে আলাদা একটা ফাইলে হচ্ছে লিখে ফেলতে পারি। আমরা এখানে ব্যাকএন্ড ফোল্ডারের মধ্যে একটা ফোল্ডার তৈরি করি পার্সিয়ালস নামে। এই ফোল্ডারের মধ্যে আমরা নিয়ে আসি এটা শুধু মেসেজ দেখাচ্ছে, তো এটার নাম ধরেন আমি দিয়ে দিলাম মেসেজ। এখানে জাস্ট আমি এই কোডটুকু রেখে দিলাম। এটাকে এখন আমার যেসব জায়গায় এরর মেসেজ চেক করা লাগবে বা ধরা লাগবে ওইসব জায়গায় আমি জাস্ট ইনক্লুড করে দিলেই হবে। তাহলে আমার এই সেম কোড বারবার হচ্ছে লেখা লাগবে না। message.php এটা তো আমার রেজিস্ট্রেশন পেজের জন্য গেল। এখন আমি সেম কোডটা আমাদের ইন্ডেক্স পেজে হচ্ছে আমরা ইউজ করব। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি লগইন ফর্মটা। এখন আমরা লগইন ফর্মের লজিক লিখব। ফার্স্ট এখানে হচ্ছে ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড হচ্ছে আমাদের ডেটাবেজে চেক করা লাগবে। ঠিক আছে, এখন আমরা যদি আমাদের ডেটাবেস ক্লাসে ফেরত আসি, ইনসার্টের জন্য আমাদের হচ্ছে মেথড লেখা ছিল। আচ্ছা, তাহলে এখন ফার্স্টে আমরা ডাটা রিড করার জন্য সিলেক্টের মেথডটা লিখে ফেলবো। তো ডাটা সিলেক্ট করার সময় মেইনলি আমাদের কি ধরনের হচ্ছে যে প্যারামিটার পাস করা লাগতে পারে। ফার্স্ট টেবিল নেম তো লাগতেছেই, সেকেন্ড হচ্ছে আপনার হোয়ার কন্ডিশন আসতে পারে, থার্ড হচ্ছে আমাদের কি ডাটা আমরা সিলেক্ট করতে চাচ্ছি এটাও আসতে পারে। সিলেক্টের ক্ষেত্রে অ্যাকচুয়ালি হচ্ছে চেইন করে করে অনেক কিছুই করা সম্ভব, কারণ সিলেক্ট করার সময় অনেক ধরনের অপশন আমাদের ব্যবহার করার সুযোগ আছে। হোয়ার কন্ডিশন ধরে আমরা ডাটা নিয়ে আসতে পারি, তারপর ওইটা বাদেও আমরা অর্ডার বাই মানে আমাদের যদি শর্টিং করা লাগে শর্টিং করার প্রয়োজন হতে পারে, তারপর আবার স্পেসিফিকভাবে আমার 10টা ডাটা দরকার 20টা ডাটা দরকার এরকম লিমিট ধরেও ডাটা আনার দরকার হতে পারে আর কি। আমরা আগে সিম্পলি হচ্ছে সিলেক্ট দিয়ে শুরু করি। ফার্স্ট হচ্ছে প্যারামিটার হিসেবে ধরেন আমরা নিব কলাম, যে কোন কোন কলাম আমরা আচ্ছা ফার্স্ট প্যারামিটার হিসেবে টেবিলে দেই, যেহেতু এটা ম্যান্ডেটরি কলাম। ম্যান্ডেটরি প্যারামিটারগুলোকে আমরা আগে হচ্ছে দিয়ে দিব। সেকেন্ড হচ্ছে আমাদের লাগতেছে কলামস, যে কোন কোন কলাম আমরা নিতে চাই। বাই ডিফল্ট আমরা স্টার দিব, সবগুলা কলামের ডাটা আমরা নিতে চাই। সেকেন্ড হচ্ছে আমাদের কন্ডিশন, কন্ডিশনসের ক্ষেত্রে আমরা যেটা দিতে পারি ওয়ারে এখানে ডেটা দিতে পারি, ঠিক আছে। অথবা এটা তো সিলেক্ট করি, কন্ডিশনের জন্য আমরা আলাদা একটা হচ্ছে আরেকটা মেথড লিখে ফেলতে পারি হোয়ার, ঠিক আছে। এই হোয়ার মধ্যে আমরা হচ্ছে ধরেন একটা সবসময় অ্যারে দিব, ঠিক আছে। অ্যারের মধ্যে কি আর ভ্যালু এইভাবে আমরা দিয়ে দিব। সো যদি আমরা কি আর ভ্যালু দিয়ে দিই, আর এইখানে আমরা আগে আমাদের কুইরিটা লিখি, তাহলে এইটার সিম্পল কুইরিটা কি হবে, সিলেক্ট তারপর হচ্ছে কলামস ফ্রম টেবিল, ঠিক আছে। দেন আমি এই কুইরিটাকে হচ্ছে জাস্ট রিটার্ন করে দিব।
আছে, এক লাইনই চাইলে করে দেওয়া যায়। তারপর আসলো হোয়ার হচ্ছে আমরা কি ভ্যালু আকারে কোন কোন কন্ডিশন চেক করতেছি ওইটা দিয়ে দিব এখানে। ওইটা যদি দিয়ে দিই ওইটা কিভাবে হইতে পারে, ফার্স্ট আমরা চেক করি যে এই ডট এটা অ্যারে কিনা। এটা যদি অ্যারে হয় তাহলে আমাকে প্রত্যেকটা কি ভ্যালুর জন্য আপনার কুইরিটাকে করতে হবে কিরকম, আমরা জানি যে কি ভ্যালু আকারে আমরা কিভাবে দিতাম হয়। তারপর হচ্ছে ফার্স্টে আসতো আপনার কি ইকুয়াল টু ভ্যালু কমা, এইভাবে করেই তো আপনার আসতে থাকতো। তাহলে আমার এই ডাটা থেকে ভ্যালুগুলো নিয়ে এরকম একটা ফরম্যাটে আনতে হবে। তো এরকম ফরম্যাটে তাহলে আমি কিভাবে আনতে পারি, ফার্স্ট হচ্ছে ফর ইচ আমি যদি আমার এই ডলার ডাটাতে হচ্ছে লুপ করে আনি তাহলে কি পাবো, কি আর ভ্যালু। কি ভ্যালু নিয়ে আসলে আমার এখানে এটাকে কিভাবে দাঁড় করানো লাগতেছে, ফার্স্ট ইফ ফার্স্টে যখন ফার্স্ট এলিমেন্ট আসতেছে আমার, আর আমরা যেটা করতে পারি স্ট্রিং জেনারেট করতে পারি, এটা হচ্ছে কি ডলার কি, যেহেতু আমার ভিতরে ভ্যারিয়েবল আছে আমরা ডাবল কোটেশন হচ্ছে ব্যবহার করি, কি ইকুয়াল টু ভ্যালু। এইভাবেই তো আমার প্রত্যেকটা আনা দরকার, ঠিক আছে। আর শুধুমাত্র লাস্ট এলিমেন্টের ক্ষেত্রে আমার হচ্ছে কমাটা লাগবে না, ঠিক আছে। তাহলে আমি যেটা করতে পারি এটা অ্যাকচুয়ালি হচ্ছে, আচ্ছা প্রত্যেকবার আমি এইভাবে ডাটা নিচ্ছি, ডাটাগুলো নেওয়ার পর আমি যেটা করতে পারি ডলার স্ট্রিংস, আচ্ছা ইনক্লুড একটা ফাংশন আছে পিএইচপি, আমরা ইনক্লুড ফাংশনটা ব্যবহার করে এই প্রত্যেকটা শেষে হচ্ছে কমা অ্যাড করে দিতে পারি। হচ্ছে ডলার স্ট্রিংস ইকুয়াল টু একটা অ্যারে নেয়, ইনক্লুড ফার্স্টে নেয় কমা এবং সেকেন্ডে সে হচ্ছে অ্যারেটা নেয়, যে ডাটাগুলোকে আর শুরুতে আমরা এখানে স্ট্রিং নামে একটা ব্ল্যাঙ্ক অ্যারে ডিফাইন করে দিতে পারি, ঠিক আছে। তাহলে এটা করবে কি প্রত্যেকটা লুপের জন্য হচ্ছে হয়ে অ্যারেতে আমার এই পার্টটুকু ঢুকতে থাকবে, ঢোকার পরে এই প্রত্যেকটাকে আমি হচ্ছে কমা কমা দিয়ে আলাদা করে ফেললাম, ঠিক আছে। এই কোডটুকু আমরা আবার টেস্ট আউট করতে পারি, ধরেন আমাদের এই ইন্ডেক্সেই আমরা হচ্ছে এই কোডটুকু টেস্ট করব। ফার্স্ট আমার ডলার ডাটা অ্যারেতে আমরা কিরকম ভাবে হচ্ছে দিতে চাই, ধরেন ইউজার নেম ইকুয়াল টু তো হায়ারের মধ্যে এরকম ভাবে হচ্ছে কন্ডিশনগুলো আমি দিতে চাই। আমরা তাহলে চেক করে দেখি যে এভাবে ডাটা দিলে আমরা যেই রকম একটা আউটপুট চাই ওই রকম আউটপুট এখন আমরা পাচ্ছি কিনা। আচ্ছা স্যার আমরা কোড লিখতেছি হচ্ছে
ইয়েতে তো ফ্রন্ট এন্ডের ফাইল আমরা কাজ করতেছি ব্যাক এন্ডে, এটার শুরুতে আমরা দিয়ে দিই। এবার আমরা চেক করে দেখি। আচ্ছা, ইউজার নেম ইকুয়াল টু সমান পাসওয়ার্ড ইকুয়াল টু, হ্যাঁ চলে আসছে, বাট এই যে এই জিনিসটা আমাদের ঠিক মতো দেওয়া হয়নি। ঠিক আছে, এটা হবে, সরি এইখানে শেষ করছি, তবে এখানে আচ্ছা আমরা দেখি তাহলে হোয়ার ইউজার নেম ইকুয়াল টু ভ্যালুটা পাসওয়ার্ড ইকুয়াল টু এটা, ঠিক আছে। তো আমরা এটা ব্যবহার করতে পারি। এখন আসা যাক, কিন্তু আমরা তো ডিরেক্টলি হচ্ছে কখনো ভ্যালুকে পাস করব না, ঠিক আছে না, আমরা তো প্লেস হোল্ডার দিয়ে পাস করব। সো তাইলে আমাদেরকে এখানে কি করা লাগতেছে, এই প্রত্যেকটা কি ভ্যালুর জন্য এই ভ্যালুটাকে আমাকে বানায় ফেলতে হচ্ছে প্লেস হোল্ডার, ঠিক আছে। এবং প্লেস হোল্ডার বানানোর পরে আমাদেরকে যেটা করতে হচ্ছে এই ভ্যালুগুলোকে বাইন্ড করতে হবে। তাহলে আমাদের হোয়ার যখন আমরা কল করব, আচ্ছা সিলেক্ট গেল হোয়ার গেল, আপাতত আমরা এই দুইটা নিয়ে কাজ করি, ঠিক আছে। আর সিলেক্ট কুইরি এখানে কিন্তু সব সময় আমাকে স্ট্রিংটা রিটার্ন করে দিচ্ছে। সো সিলেক্টের পর অবশ্যই আমাকে কুইরি কল করার জন্য অন্য কোনো একটা মেথড হচ্ছে ব্যবহার করতে হবে। আমরা এখানে আর একটা মেথড লিখবো, নাকি হচ্ছে একটা মেথডে লিখে ফেলবো সব? আচ্ছা, আপাতত আমরা সুবিধার জন্য সব একটা মেথডে লিখি, জাস্ট প্যারামিটার আকারে দিয়ে দেই। কলাম দিলাম, থার্ড প্যারামিটার হচ্ছে আমাদের ডাটা, বাই ডিফল্ট যেটা এমটি থাকবে। আমার কুইরির শুরু হচ্ছে এখান থেকে, তারপর আমার কন্ডিশন অনুযায়ী আমি জাস্ট হচ্ছে কংকেট করে দিব আমার কুইরির অংশ, ঠিক আছে। যদি এই ডাটাটা এমটি না হয়, বাই ডিফল্ট আমি এখানে এমটি অ্যারে ধরে নিচ্ছি, এটাতে যদি কোনো ভ্যালু থাকে তখনই আমরা শুধুমাত্র হোয়ার কন্ডিশন আমার প্রয়োজন পড়তেছে, ঠিক আছে। আর আমি তো ডাটা টাইপ অলরেডি বলেই দিছি, সো আমার আর চেক করা লাগতেছে না। আর এখানে তো আমি চেক করেই নিচ্ছি যে এমটি যদি না হয় তখনই। সো এখানে আমার হোয়ার কন্ডিশন গেল। তারপর আমি চাইলে অর্ডার বাই বা লিমিট আমার যদি লাগে আমি জাস্ট প্যারামিটার আকারে পরে আমাদের প্রয়োজন অনুযায়ী অ্যাড করে নিব। আপাতত এতটুকুই থাকুক। সো এখন পর্যন্ত তাহলে আমার ইয়েটা হচ্ছে কোয়েরি, আমি জাস্ট এভাবে কংকেট করে দিতে পারি, ঠিক আছে। আমার ফার্স্ট কোয়েরি এটা, তারপর বাকি কোয়েরির সাথে আমি এই অংশটুকু অ্যাড করে দিলাম। এখানে আবার আমাদেরকে একটা অ্যাড করা বাকি, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের এটা হচ্ছে কংকেট করার জন্য, মানে এটা হচ্ছে মেইনলি আপনার এই আগের কুইরির সাথে মেইনলি হচ্ছে আগের কুইরির সাথে এই অংশটুকু হচ্ছে কংকেট করার জন্য শর্ট হ্যান্ড সিনট্যাক্স। তারপর হচ্ছে আমাদের সিনট্যাক্স লেখা হয়ে গেল, এখন আমাদের বাইন্ড করা লাগবে। বাইন্ড আমরা অলরেডি হচ্ছে এই যে এখানে করছি, সো এই কোডটুকুই আমরা নিয়ে নিতে পারি। তার আগে আমাদের কুইরি লেখার পর পুরো এই প্রিপেয়ার করে নিতে হবে কুইরিটাকে। সো আমরা এখানে কুইরিটাকে যদি প্রিপেয়ার করি, আমাদের স্টেটমেন্ট হয়ে গেল। দেন আমার
এখন বাইন্ড করা লাগতেছে। বাইন্ডের ক্ষেত্রে আমার এটা রান করে দিলেই হয়ে যাচ্ছে। ডাটার ক্ষেত্রে আমার তো কি আর ভ্যালু বা এখানে প্লেস হোল্ডার বা ভ্যালু, সো ওইটাতে আমি ওই যে প্লেস হোল্ডারের নাম এখানে যে দিছি। আচ্ছা, এইখানে যেটা আমি করছি, এখানে তো ভ্যালু দিছি, এটা তো ভ্যালু হবে না, এটা হবে কি, রাইট? ঠিক আছে, আমার এখানে ভ্যালু লাগতেছেই না, কারণ আমি শুধু কি ইকুয়াল টু ওই কি এর যে প্লেস হোল্ডারটা ওইটা দিয়ে দিচ্ছি, আর প্লেস হোল্ডারটাকে পরে এখানে আমি এই যে ভ্যালু দিয়ে বাইন্ড করে দিচ্ছি, তারপর আমি এক্সিকিউট করে দিচ্ছি। ঠিক আছে, তো আমরা তাহলে এটা হচ্ছে চেক করে দেখি এখন ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। ওকে, আর আরেকটা ব্যাপার হচ্ছে সিলেক্টের ক্ষেত্রে আমরা জানি যে এই কুইরিটা রান হওয়ার পরেও আমাদেরকে ডাটা স্পেসিফিক ভাবে নেওয়ার জন্য কিন্তু যে ফেচ বা ফেচ অল কল করা লাগবে। ঠিক আছে, তো আমরা যেটা করতে পারি, এই সিলেক্ট রান করার পর তাহলে আমাকে আবার এটার উপরে ফেচ বা ফেচ অল রান করতে হবে। ঠিক আছে, আমি এটার জন্য আপাতত কোনো মেথড লিখলাম না, ফেচটা শুধু আমাকে এটা রান করাই দিবে। সো আমি যদি আমার এখানে আসি, হ্যাঁ ফেচ অল, হ্যাঁ, সো আমরা এই জিনিসটুকু এখান থেকে কপি করে নিতে পারি এবং সেশন স্টার্ট করলাম, ডাটাবেস ফাইল নিয়ে আসলাম, এই জায়গাটাতে জাস্ট আমার ফর্মের নাম কি আছে, ফর্মের একটা নাম দিই লগইন। ঠিক আছে, আপাতত আমরা এটা ব্যবহার করব না লগইন। সো যদি লগইন ফর্ম সাবমিট হয়, এখান থেকে আমি ভ্যালু পাচ্ছি শুধু ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড। সো ইমেল পাসওয়ার্ড আসলো, বাকি আর কিছু আমার দরকার নাই। এখন রেজাল্টের ক্ষেত্রে কানেকশনের উপর সিলেক্ট রান করতেছি, আমার টেবিলে টেবিল নেম গেল, সেকেন্ড প্যারামিটার হিসেবে আমার কি আছে, কলাম, যে কোন কোন কলাম আমার লাগতেছে। সো একটা স্ট্রিং, এটা অ্যাকচুয়ালি কলামের ক্ষেত্রে এখন আমি লগ ইন করতে চাচ্ছি, তো আমার লগ ইন করার পর কি লাগতেছে, জাস্ট আইডি আর ইমেল নিলেই হয়ে যাচ্ছে, অথবা সাথে আমি ইউজার নেমটাও নিতে পারি। আর থার্ড প্যারামিটার হচ্ছে আমার ডাটা, ওই অ্যারে কোন কোন কন্ডিশন কোনটার সাথে আমরা কোনটা ম্যাচ করতে চাই। আমাদের ক্ষেত্রে আমরা ইমেলের সাথে ইমেল ম্যাচ করে কিনা, পাসওয়ার্ডের ক্ষেত্রে পরে আসতেছি। আপাতত আমরা জাস্ট ইমেল দিয়ে দেখব ইউজারটা এক্সিস্ট করে কিনা। ইউজার যদি এক্সিস্ট করে তখন তার পাসওয়ার্ড এনে আমার ওই যে পাসওয়ার্ড ভেরিফাই যে পিএইচপি বিল্ট-ইন ফাংশন আছে ওইটা ব্যবহার দিয়ে আমরা আবার পরে চেক করব। সো এখানে তাহলে আমার কুইরিটা রান হয়ে যাচ্ছে। সো আমার চেক করা লাগতেছে ইফ ডলার রেজাল্ট আমার রো কাউন্ট নামে মেবি মেথড আছে, অথবা রেজাল্ট যদি ট্রু রিটার্ন করে, আচ্ছা ট্রু রিটার্ন তো কুইরি রান হলেই করবে, আমার স্পেসিফিকভাবে জানা দরকার আছে যে কয়টা ডাটা আমি পাইলাম। এটা মনে হয় রো কাউন্টই, রো কাউন্ট হচ্ছে যদি 1 হয় তখন আমি বুঝতে পারবো যে ইউজারটা পাওয়া গেছে। হ্যাঁ হ্যাঁ, 0 থেকে বেশিও আমরা দিতে পারি। ঠিক আছে, আমরা স্পেসিফিক এখন নিলাম। আর যদি এটা না পাওয়া যায় তখন আমরা এখানে ডলার মেসেজেসের মধ্যে ওয়ার্নিং মেসেজ দিয়ে দিব যে ইউজার নট ফাউন্ড, রাইট? এখন
সো এখন আমরা তাহলে এতটুকু চেক করে দেখি যে আমাদের ঠিকমতো কাজ করতেছে কিনা। ঠিক আছে, যদি ইউজার ফাউন্ড আচ্ছা মেসেজটা করা হয়েছে, মেসেজ যে নিয়ে আসা হয়েছে দেখাচ্ছে না কেন তাহলে। আচ্ছা আমরা ফর্মটা সাবমিট করলাম। ফার্স্ট এখানে আমার অ্যাকশন হচ্ছে দেওয়া হয় নাই, সরি অ্যাকশনটা ফাঁকাই থাকবে, মেথডটা আমরা দিইনি। ঠিক আছে, এই জন্য এটা বাই ডিফল্ট গেট মেথডে নাই, গেট মেথডে নিয়ে নিচ্ছে। ফার্স্ট এরর কি দিচ্ছে, আনডিফাইন্ড ইন্ডেক্স ইমেল, আনডিফাইন্ড আচ্ছা ইন্ডেক্সে লাইন 7 বা 8 এরর 7 8 ইমেল পাসওয়ার্ড। আচ্ছা আমাদের ফর্মে তাইলে ঠিক নাই, ফর্মে এই যে নেম নাই, আচ্ছা এটাকে আবার রিসাবমিট করি। যদি HTML-টা রিলোড করে নিতে হবে। এরকম সমস্যা হচ্ছে, ঠিক আছে, কিন্তু এখানে কল টু এ মেম্বার ফাংশন রো কাউন্ট অন বুলিয়ান, এখানে যেটা আমরা যখন স্টেটমেন্ট এক্সিকিউট করি এটা সবসময় ট্রু বা ফলস রিটার্ন করে, যে ঠিকমতো এক্সিকিউট করতে পারছে কি পারে নাই। তো এটার উপরে যদি আমার পুরো রেজাল্টটা নেওয়া লাগে, আমরা আমাদের যখন ডাটাবেজ নিয়ে কাজ করছিলাম, যদি ওই কোডে একটু ফেরত যাই, ইন্ডেক্স করে যদি ফেরত আসি, আমাদের এক্সিকিউশন করার পরে এটা তো ইনসার্ট, এখানে লগইন, আমাদেরকে কি করা লাগবে, স্টেটমেন্ট এক্সিকিউট রিটার্ন করে দিচ্ছে কাউন্ট। ওকে, আমাদের ওই অ্যাকচুয়ালি স্টেটমেন্ট অবজেক্টের মধ্যেই হচ্ছে রো কাউন্টটা রান করতে হবে। সো এটার জন্য আমরা যেটা করতে পারি, এই সিলেক্ট, এটা বাই ডিফল্ট তো হচ্ছে এটাকে রিটার্ন করে দিচ্ছে, আমি এটাকে রিটার্ন না করে অ্যাকচুয়ালি আমার স্টেটমেন্টটাকে রিটার্ন করে দিই। তাইলে আমি এটার উপর হচ্ছে নেক্সটে যদি আমার কোনো মেথড হচ্ছে কল করা লাগে আমি কল করতে পারবো, অথবা আমি যেটা করতে পারি এই স্টেটমেন্টটাকে আমি আমার এই অবজেক্টের মধ্যে অ্যাভেলেবল করে দিতে পারি। ঠিক আছে, এটাকে অ্যাভেলেবল করে দিলে আমার সুবিধা হচ্ছে আমি আমার এই ক্লাসের অন্য ইয়েগুলোতে, অন্য মেথডগুলোকেও এটাকে অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, সো তখন আমি এখানে এটাকে যদি ফার্স্ট ক্ষেত্রে এটাকে রিটার্ন করে দিলেও আমার সমস্যা নাই, বাট পরবর্তীতে ধরেন আমার রো কাউন্ট করা লাগতেছে, আমরা নিজের একটা এখন
মেথড লিখে ফেলতে পারি এবং এইভাবে রিটার্ন করে দিলে আমার সুবিধা হচ্ছে আমি পরবর্তী এটা তো আমার এই মেথডে এখন আমি অ্যাভেলেবল করতেই পারতেছি। সো তখন আমি ধরেন যদি নিজেরা একটা মেথড লিখে নেই যে রো কাউন্ট, এবং তখন আমি রো কাউন্ট কল করলে আমরা হয়তো যেটা করতে পারি আমার যে স্টেটমেন্টটা আছে এইটার হচ্ছে রো কাউন্ট মেথডকে সে রান করবে, ঠিক আছে। সো এই জায়গায় নাই, কারণ এখানে তো হচ্ছে রো কাউন্ট এটা একটা মেথড এবং এটা শুধুমাত্র এই স্টেটমেন্ট হচ্ছে অবজেক্টের উপর নির্ভরশীল, এবং এই স্টেটমেন্ট অবজেক্টটা হচ্ছে পিডিও স্টেটমেন্ট অবজেক্ট। আর আমরা এখানে যে রো কাউন্টটা ডিফাইন করছি এটা তো আমাদের শুধু ডাটাবেস ক্লাসের মধ্যে অ্যাভেলেবল। ওই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইউজ করার কারণে আমার তো এখানে এটা তো মেথড, ফাংশন যদি হইতো তাহলে ধরেন কনফ্লিক্ট হইতো, ঠিক আছে। তাইলে আমি এখানে রেজাল্ট কল করার পরে রেজাল্টে তো আমরা আমাদের স্টেটমেন্টটাকে পাস করে দিই। স্টেটমেন্টটা যদি পাস করে দিই তাহলে এই রেজাল্ট এখন কি আমার একটা পিডিও স্টেটমেন্ট অবজেক্ট রিটার্ন করতেছে। এই পিডিও স্টেটমেন্ট অবজেক্টে তাহলে সরি এটা তো রেজিস্ট্রেশন ফাইল ইন্ডেক্স, হ্যাঁ এখানে তাহলে যদি আমার রেজাল্ট ট্রু হয়, ফার্স্ট হচ্ছে রেজাল্ট যদি ট্রু হয় তার মানে রেজাল্ট ট্রু না, আমরা এখানে স্টেটমেন্ট রো কাউন্ট এখন কল করতে পারবো। এবার যদি আমরা দেখি সিলেক্ট আমরা রান করছি, যখন এই কুয়েরিটা এক্সিকিউট হচ্ছে, কুয়েরিটা তো আমরা এক্সিকিউট করি নাই এখানে, কুয়েরিটা এক্সিকিউট করে দেন আমরা স্টেটমেন্টটা রিটার্ন করে দিচ্ছি। দেন ওই স্টেটমেন্টের উপর রো কাউন্ট করতে পারতেছি এবং আমরা এখানে এটা ফাংশনাল লিখে দিতে পারি ফাইন্ড। ফাইন্ড হলে সে এটার মধ্যে রান করবে হচ্ছে ফেচ, আর একটা ফাংশন আমরা তৈরি করি অল, তাইলে সে রান করবে সরি ফেচ অল, ঠিক আছে। ঠিক আছে, আমরা চাইলে এটাও দিতে পারি এরকম, ঠিক আছে। তখন তাহলে আমরা রো কাউন্ট 1 এর মধ্যে তো চেক করব, আচ্ছা এটাই দেখি আমাদের ঠিক আছে কিনা নাকি কোনো এরর দেয়। ইউজার নট ফাউন্ড আসছে, যদি আবার ডাটা দেই আমরা কি, আর এইখানে আমরা একটু ভারডাম্প করে দেখতে পারি এই রেজাল্ট রো কাউন্টটা আমাকে কি রিটার্ন করতেছে। জিরো রিটার্ন করতেছে, আমরা যদি আচ্ছা জিরো রিটার্ন করার কারণ কি, আমরা এই ইমেল দিয়ে তো আমরা একটা অ্যাকাউন্ট খুলছি, রাইট? তাও জিরো আসতেছে, আমাদেরকে তাহলে একটু ডিবাগ করতে হবে এটা ঠিক মতো কাজ করতেছে না কেন। ফার্স্ট আমরা স্টেপ বাই স্টেপ ডিবাগ করা শুরু করি, ঠিক আছে। আমরা ফার্স্টে এই স্টেপে দায়ী করি যে আমার কুইরিটা ঠিক মতো তৈরি হচ্ছে কিনা। সিলেক্ট আইডি ইমেল ইউজারনেম ফ্রম ইউজার্স, ঠিক আছে। সেকেন্ড দেখি ভায়ার ক্লাস পর্যন্ত ঠিক আছে কিনা, এখানেও সিলেক্ট আইডি ফ্রম ইমেল ইকুয়াল টু ইমেল প্লেস হোল্ডার, এটাও ঠিক আছে। তারপর আমার প্রিপেয়ার রান করে দিলাম, প্রিপেয়ার রান করলে এটা একটা স্টেটমেন্ট হয়ে যাচ্ছে।
স্টেটমেন্টের উপর আমি বাইন্ড ভ্যালু যখন রান করতেছি তারপর এক্সিকিউট করতেছি। তো এখানে আমরা আচ্ছা এটা দেখতেছি, কানেকশন তো এটা এখান থেকে আসছে, সমস্যা নেই। আমরা দেখি আমাদের কুড়ি ঠিক মতো এক্সিকিউট হচ্ছে কিনা। 1 আসছে, হ্যাঁ কুড়িও এক্সিকিউশন ঠিক আছে। কিন্তু কুড়ি এক্সিকিউশন হয়ে যাওয়ার পরে স্টেটমেন্টটা যে রিটার্ন হচ্ছে সিলেক্ট, মানে আমার ভিডিও স্টেটমেন্ট অবজেক্ট আসতেছে কিনা এটা আমার দেখা লাগবে এখন। এইখানে হ্যাঁ ভিডিও স্টেটমেন্ট অবজেক্টই আসতেছে, ঠিক আছে। যে সিলেক্ট আইডি, ইমেল, ইউজার নেম, কিন্তু এখানে সে রিটার্ন করতেছে কুইরি স্ট্রিং। ওকে, তারপর আমি এই ভিডিও স্টেটমেন্টের উপর রো কাউন্ট কল করলে সে আমাকে দিচ্ছে 0। দিচ্ছে এই জায়গাটাতে আবার আমরা একটু গার্ডেন করে দেখি, অ্যাকাউন্ট যখন রান করতেছি তখন আমার স্টেটমেন্টের উপর ঠিক ভিডিও স্টেটমেন্টটা আসতেছে কিনা। রো কাউন্টটাকে আমরা ট্রাই করবো। আর রো কাউন্ট আমরা কি করছি, আচ্ছা রো কাউন্ট তো ডিরেক্টলি আপনার এখানে যেহেতু স্টেটমেন্ট পাচ্ছে এখান থেকেই রো কাউন্ট কল করে দিচ্ছে। আমার অ্যাকচুয়ালি এখানে হেল্পার মেথড লাগতেছে না, এখানে দেখি এটা কি রিটার্ন করতেছে, কিছুই রিটার্ন করতেছে না। সেই জন্য গার্ডেন করি, ইন্টিজার 0 রিটার্ন করতেছে। এটার কারণ কি, ফার্স্ট আমরা যেটা করি সিলেক্ট এই পর্যন্ত জাস্ট আমার স্টেটমেন্টটা থাকুক, তারপর যখন আমরা ফাইন্ড করব, ফাইন্ড করার আগে সে স্টেটমেন্টটাকে এক্সিকিউট করবে, তারপর ফেচ করবে। এখানেও ফাইন্ড এর ক্ষেত্রেও সেম, আমরা একটা ফাংশন লিখি রো কাউন্ট নাম, বা শুধু কাউন্ট নাম দিতে পারি আমরা। যেটাও করবে কি রান করলে সে কুইরিটাকে জাস্ট ফার্স্টে স্টেটমেন্টটাকে এক্সিকিউট করবে। কারণ আমরা যদি আমাদের আগের কোডটা দেখি একটু, আমরা কি করতাম, প্রিপেয়ার করতাম, বাইন্ড প্যারাম করতাম, তারপর স্টেটমেন্টের উপর এক্সিকিউটটা অবস্থায় রান করে দিতাম এবং তারপর আমরা চেক করতাম। তো এখানেও যদি আমরা চেক করি, আমরা কুইরিটা তৈরি করছি, তারপর কুইরিটা প্রিপেয়ার করে আমরা স্টেটমেন্ট পাইছি। স্টেটমেন্টের উপর আমরা হচ্ছে এই বাইন্ড ভ্যালু করছি। ভ্যালু আর প্যারামের মধ্যে ডিফারেন্স হচ্ছে, প্যারাম হচ্ছে ওই ভ্যালুটাকে রেফারেন্স আকারে পাস করে, ভ্যালু হচ্ছে ডিরেক্ট ভ্যালুটাকে পাস করে দেয়। ওটা সমস্যা নেই, প্লেস হোল্ডারে ভ্যালু যাচ্ছে। আচ্ছা আমরা এটাও একটু চেক করে দেখি যে এটা আমাদের ঠিক আছে কিনা।
কিন্তু এটা দেখা কি প্লেস হোল্ডার কি হলো, ঠিক আছে। এটা কারণ এখানে তো আমরা কি দিছি, প্লেস হোল্ডার এখানে কি আছে। তারপর আমরা স্টেটমেন্টটাকে রিটার্ন করে দিলাম, কাউন্টের আগে এক্সিকিউট করতেছি, রিটার্ন $this statement count, ঠিক আছে। দেন এখানে আমরা রেজাল্ট আমার কি রিটার্ন করতেছে, স্টেটমেন্টটা রিটার্ন করে দিচ্ছে, এটার উপর মেটা দিচ্ছে। জিরো আসতেছে, কারণ কি ইমেল ভ্যালু ঠিক আছে, আমার টেবিলের নামও ঠিক আছে। Select users star from users table আর email equal to email, then এখানে এবার লিখি select column from table, ডাটা না হলে query ঠিক মতো আসছে, বাইন সাইন দিয়ে লিখি জিরো আসতেছে। আমরা এখানে আগে চেক করে দেখি আমার এই ডাটাটা ঠিক মতো যাচ্ছে কিনা। তারপর এখানে আমরা এটাকে বন্ধ করে রাখি, আমার প্লেস হোল্ডার ইমেলও ঠিক আছে, ভ্যালুও ঠিক আছে। এই স্টেপেও তাহলে আমাদের কোনো অ্যাকচুয়ালি সমস্যা হওয়ার কথা না। তারপর যখন আমি স্টেটমেন্ট রিটার্ন করে দিচ্ছি তখন শুধু রেজাল্ট আমার কি দিচ্ছে, এখানে দেখি তাহলে সিলেক্ট আইডি ইমেল ইউজার নেম ফ্রম ইউজার্স আর ইমেল ইকুয়াল টু ইমেল, এটাও তো ঠিকই আছে দেখা যাচ্ছে। এটার উপর আমি এখন কিন্তু আমাদের তো একটা ডাটা আছে, এটার উপর আমরা তো কাউন্ট করব। আমরা এই যে আমরা যে মেথডটা লিখছি এটা কল করতেছি, ঠিক আছে। আচ্ছা ভিডিও স্টেটমেন্ট, আচ্ছা বুঝতে পারছি। আমরা স্টেটমেন্ট পর্যন্তই রাখি, এটা স্টেটমেন্ট রিটার্ন করবে, দেন এখানে আমরা ফার্স্ট এটার পরে আমাকে একটু এক্সিকিউটটা কল করতে হবে। হ্যাঁ ও না, এখান থেকে আমরা সরাই দিছি, এই জন্য এখানে আমরা ডিরেক্ট স্টেটমেন্টটাই রিটার্ন করে দিচ্ছি। দেন আমাদের রেজাল্ট হচ্ছে এখন আমি কাউন্ট কল করতে পারবো। এখন আমি জন্য ফাউন্ড আসতেছে, রিজন কি রেজাল্ট
এক্সিকিউট করার পরে আমি রিটার্ন করে ডাটা ফেচ করে দেখি কি আসে। বুলিয়ান ফলস আসতেছে, ফেচ কোন ডাটা নিতে পারতেছে না। কিন্তু এখানে আমরা যদি আমাদের কুইরি দেখি, আমাদের কুইরিতে কি কোনো সমস্যা আছে? সিলেক্ট ইউজার্স ফ্রম আইডি where email equal to email, কুইরিতে তো আমরা কোনো সমস্যা দেখতেছি না। শুধু কানেকশনটা নেওয়ার জন্য একটা মেথড লিখি, কানেকশন, সে শুধুমাত্র আমাদেরকে কানেকশনটাই রিটার্ন করে দিবে। ঠিক আছে, কানেকশনটা রিটার্ন করে দিলে আমরা এখানে এই কানেকশনের মধ্যে কানেকশন কল করলে এটা আমার জন্য হয়ে যাচ্ছে কানেকশন। আমরা যদি আমাদের আগের কোড থেকে হচ্ছে জাস্ট একটু কপি করে দেখি, আর আমাদের কুইরি ছিল ডলার কুইরি ইকুয়াল সিলেক্ট আইডি। আচ্ছা, email with username from users where email আমরা যে কুইরিটাকে পাইছিলাম ওটাকে ম্যানুয়ালি তৈরি করতেছি। এটাই তো আমাদের তৈরি হচ্ছিল। তারপর এখন আমরা বাদাম করলে কি পাচ্ছি, আমি এখন তো যে আনডিফাইন্ড ভ্যারিয়েবল রেজাল্ট 18 এতটুকু তো এখনো অ্যাপ্লিকেবল না। বাট এখানেও আমরা ইন্টিজার 0 পাচ্ছি। আমরা তো সেম ডাটাবেস ইউজ করতেছি না। যদি দেখি PHP underscore ecommerce host localhost আছে, আমরা PHP ecommerce ডাটাবেসে আছি এবং ইউজার্স টেবিলে আমাদের এই যে ইমেল অ্যাড্রেসটা তো আছে, কিন্তু না পাওয়ার কারণ কি? সিলেক্ট আইডি ইমেল ইউজারনেম ফ্রম ইউজার্স কলাম নিয়ে তোমার ঝামেলা হচ্ছে। ফেচ করলে তো ডাটাই চলে আসে, কিন্তু এটা তো রো কাউন্টই হচ্ছে বুলিয়ান ফলস রিটার্ন করতেছে, ফলস রিটার্ন করতেছে, মানে এটা ম্যাচ করে সে ডাটা পাচ্ছে না আর কি, এটা হচ্ছে কথা। হ্যাঁ, এই যে আমি তো ডাটাবেজে আছি, ডাটাবেজে তো এই যে ডাটা আছে কুইরি, কিন্তু এখন তো আমরা পুরো র কুইরি লিখলাম। হ্যাঁ,
এটা তো আমরা পরে ইউজ করতে পারি, ডিবাগ করার জন্য তো পুরো একেবারে ম্যানুয়াল নিয়ে আসলাম যে সিলেক্ট স্টার ফ্রম ইউজার্স হোয়ার ইমেল ইকুয়াল টু কলামের নাম ঠিক আছে, টেবিলের নামও হচ্ছে আমাদের ঠিক আছে, ফাংশন ঠিক আছে। কুয়েরিতে কোনো এরর নাই, কুয়েরিতে কোনো এরর থাকলে তো এরর পাওয়া যেত। কানেকশনের উপর আমরা প্রিপেয়ার কুয়েরি রান করলাম, প্যারাম বাইন্ড করলাম, এক্সিকিউট করলাম, সার্চ করলাম। আচ্ছা, হোয়াইট স্পেসের কোনো সমস্যা কি আছে? এখানে তো কোনো হোয়াইট স্পেসও নাই। রেজিস্টার করার সময় আমরা ট্রিম করে ঢুকাচ্ছি, এখানে চেক করার সময় ট্রিম করে নিচ্ছি। আজব এরর বুঝতে পারছি, এরর আছে কিনা। না, আমার কুড়ি ঠিক আছে, কুড়িতে কোনো এরর নাই। কিন্তু এটা তো ঘটনা বুঝতে পারতেছি না। ইমেল আমার ঠিক ভ্যালু দিচ্ছে কি? এটা তো ঠিক আছে। Fit all are ফিটে তো ডিফারেন্স হওয়ার কথা না। ব্ল্যাঙ্ক ডাটা পাচ্ছেন, কিন্তু এই ডাটা তো ডাটাবেসে এক্সিস্ট করতেছে। আজও বেরো ডাটা না পাওয়ার কারণ কি? কানেকশন তৈরি করলাম, কুইরাম সিলেক্ট স্টার ফ্রম ইউজার্স, আচ্ছা এগুলো যদি বাদ দেই, এবারে হার্ড কোডেড করে রান করি। এখন আছে, কিন্তু এটাকে যখন আমি প্লেস হোল্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি, প্যারাম করে ভিজিট করে রান করতেছি, তখন জিরো হয়ে যাচ্ছে। সমস্যাটা বুঝতে পারছি। সিলিবল হ্যাঁ বলতেছি, ভুলে পড়লে ভালো হয়েছে। এখানে হচ্ছে ভুলটা হচ্ছে, যেটা এখন বুঝতে পারছি সেটা হচ্ছে প্লেস হোল্ডার তো স্ট্রিং হয় না, ঠিক আছে, এটা ডিরেক্ট কিটা হয়। আমরা যখন ইমপ্লোড করে অ্যাড করতেছি, আমরা তো এটাকে হচ্ছে এই যে এটার মধ্যে স্ট্রিং করে ফেলছিলাম, রাইট? হ্যাঁ, এই
এই আমরা সিঙ্গেল কোটেশনের মধ্যে দিয়ে যাওয়ার কারণে এটাই এটা হচ্ছে ফাইল পাইলে never be place for the will never be will be right. হ্যাঁ, এটার জন্য হচ্ছে আমাদের এত ঝামেলা কাজ করতেছিল না। দেখ আমরা এখন মনে হয় ঠিক আছে। হ্যাঁ, এটা আমরা ঠিক করি। স্টেটমেন্ট রিটার্ন করতেছে, স্টেটমেন্ট রিটার্ন করলে আমরা এটার উপর চাইলেই সেই নিয়ে লাগলে আমরা ওই পরবর্তীতে যেই মেথডগুলো দরকার ওইটার জন্য চাইলে আপনারা পরে মেথড ওই চেঞ্জ করার জন্য ছোট মেথড লিখে ফেললে হবে, বাট আমরা এখানে এক্সিকিউট রান করে এইভাবে ব্যবহার করতে পারি। তো ফার্স্ট আমি ইউজারটাকে পাইলাম, ইউজার পাওয়ার পর এখন আমার কাজ হচ্ছে তার পাসওয়ার্ডটাকে হচ্ছে ইয়ে করা। সো এখানে আমার পাসওয়ার্ডটাও নেওয়া লাগবে, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে ইউজার নেমটা আমরা কত না দেই, আইডি দরকার, তার ইমেল দরকার, পাসওয়ার্ড দরকার। তো এটা ইউজার পাওয়া গেলে এখন আমাদের চেক করতে হবে পাসওয়ার্ডটা। পাসওয়ার্ড ভেরিফাইয়ের মধ্যে ফার্স্ট হচ্ছে স্ট্রিং হিসেবে আমার ইউজারের বর্তমান যে পাসওয়ার্ডটা এন্ট্রি দিছে সেটা পাস করব। সেকেন্ড প্যারামিটার হিসেবে পাস করব তার আগের পাসওয়ার্ডটা। আগের পাসওয়ার্ডটা তাহলে আমরা এখানে নিয়ে আসতে পারি ডাটার মধ্যে। আমরা রেজাল্ট যেহেতু পিডিএফ স্টেটমেন্ট, এটার মধ্যে ফেচ কল করলে ডাটা চলে আসতেছে। সো এটার ডিফল্টভাবে আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারে আকারে ডাটা পাবো, সো ডাটা পাসওয়ার্ড। সো এটা যদি সাকসেসফুল হয় তাহলে আমরা হচ্ছে ইউজারকে লগ ইন করাইতে পারবো, যে লগ ইন। আর যদি এটা সাকসেস না হয় তাহলে আমরা বলতে পারবো যে রং পাসওয়ার্ড। ঠিক আছে। সেকেন্ড হচ্ছে যখন সে লগ ইন হবে, লগ ইন হলে আমি সেশনে হচ্ছে ডাটা রেখে দিব, ঠিক আছে। সেশন স্টার্ট তো আমাদের আছেই। তো এইখানে আমি হয়তো লিখে দিতে পারি এরকম ভাবে লগ ইন ইকুয়াল টু ট্রু, এবং তারপর ইমেলটা আমরা রেখে দিতে পারি। আর অবশ্যই ইউনিক একটা আইডেন্টিফিকেশন আইডিটা, ঠিক আছে। তারপর আমরা তাকে রিডাইরেক্ট করে হচ্ছে হয়তো আমাদের ভিতরে ড্যাশবোর্ডে পাঠিয়ে দিব লোকেশন। এই জন্য আমরা এখন ড্যাশবোর্ড ডট পিএইচপি নামে একটা ফাইল তৈরি করে নেব, ঠিক আছে। ও আচ্ছা, হ্যাঁ, ওইটা দেয়া ভালো আর কি, যাতে কোনো কারণে হেডার যদি হচ্ছে মানে এটা কোনোভাবে রিডাইরেক্ট না করতে পারে, এটা এক্সিট দেওয়া ভালো। ওইটা আমরা মনে হয় একদিন ক্লাসে হচ্ছে। আচ্ছা, কিন্তু এক্সিট দিলে সমস্যা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তারপর প্রয়োজন পড়লে এক্সিট দিব। আর এখানে আমরা ড্যাশবোর্ড ডট পিএইচপি নামে একটা ফাইল তৈরি করে নিই, পিএইচপি। আচ্ছা, স্টাইলিংটা ঠিক করতে হবে। এটা এরকম দেখা যাচ্ছে কেন?
ও আচ্ছা, ফার্স্ট আর্গুমেন্ট শুড বি আচ্ছা উল্টা করে ফেলছি, এটা অ্যাকচুয়ালি আরে কি বুঝতে হবে। ফার্স্ট প্যারামিটার হিসেবে আমি চেক করবো কি আছে কিনা, সেকেন্ড প্যারামিটার হিসেবে দেবো আমার অ্যারেটা বানাতে। ঠিক আছে, কিন্তু এটা তো পজিশন ঠিক নাই আমাদের, এটাকে আমাদের ফর্মের ভিতরে রেজিস্টার পেজের ক্ষেত্রেও সেম। পেজে আমি রান করি, রান পাসওয়ার্ড ডজন্ট মিন, মানে এত বেশি জায়গা নিয়ে নিচ্ছে কেন? এক জায়গাতে চেঞ্জ করলে আমার হয়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে, আচ্ছা আমরা এখন সঠিক ইনফরমেশন দিয়ে দেখি যে আমাদের এটা কাজ করে কিনা। করছে যে আমাদের ড্যাশবোর্ড পেজে চলে আসছে, ঠিক আছে। ড্যাশবোর্ডের শুরুতেও তাহলে আমার এখন এই কয়টা জিনিস আমরা সবগুলা ফাইলেই হচ্ছে ইনক্লুড করে নেব। সেকেন্ড, এখন আমার HTML টেমপ্লেট, আমার টেমপ্লেট তৈরি করা নেই। এই অংশটুকু তো আমার সব জায়গাতেই লাগতেছে, তো আমি আমার ভেতরের পেজগুলোর জন্য আলাদা পার্সিয়াল ফাইল তৈরি করে নিই। এখানে একটা ফাইল তৈরি করি, header.blade.php নামে। আর পেজ পর্যন্ত এটা আমরা বডি পর্যন্তই দিয়ে দিতে পারি। আর ফুটারও হয়তো যদি আমরা ফুটারের ডিজাইন করে কোনো কিছু আপডেট করি তখন হয়তো কাজে দিবে। আপাতত জাস্ট এটাই, ঠিক আছে। তো এখানে থেকে আমার PHP, ও আচ্ছা ফাইলের নাম আমি blade.php দিয়ে দিচ্ছি। লাগাবেলে কাজ করতে করতে অভ্যাস হয়ে গেছে। আর এইটা দিয়ে তাহলে আমার পেজ শুরু হচ্ছে। তারপর এখানে আমি আমার কোডে যা দিতে চাই তা দিব, প্লাস এটার মধ্যে আমি এখন ড্যাশবোর্ডে আমার যে অপশন দিতে চাই ওগুলো দিতে পারি। আর সবার শেষে আবার আমাকে দুটো টেমপ্লেট করে দিতে হচ্ছে।
তাহলে আমি ড্যাশবোর্ডের এটা তৈরি করলে এখন এখানে আমি যে কন্টেন্ট দিতে চাই সেই কন্টেন্ট দিতে পারি আমরা। বুটস্ট্র্যাপের অ্যাডমিন প্যানেলের টেমপ্লেট আছে, এক্সাম্পল একটা, এই ড্যাশবোর্ডে এই কোডটাকে আমরা রিউজ করতে পারি। এটার পিভি সোর্স কোড আমরা নিয়ে নিই, তাহলে হয়ে যাচ্ছে। ফার্স্ট আমার তো বুটস্ট্র্যাপ অ্যাড করাই আছে, ওদের ড্যাশবোর্ডের জন্য এক্সট্রা যে মার্কআপটা ফার্স্ট হচ্ছে, এক্সট্রা যে ওদের সিএসএসটা আছে এটা নিলাম আমি। আমার এটা তো লগ ইনের জন্য ছিল শুধু, সো এটাকে এটা আছে। হ্যাঁ, আমরা যেটা করব এটাকে রিনেম করে লগ ইনের জন্য শুধু এই স্ট্যাকটুকু প্রযোজ্য, তো এটাকে আলাদা ফাইলে নিয়ে নিলাম। আর আমার পুরো ড্যাশবোর্ডের জন্য যে সিএসএস, এটা আমি app.css এ নিয়ে আসলাম, ঠিক আছে। আর তাইলে আমার এই যে ইন্ডেক্সার রেজিস্ট্রেশন পেজের সিএসএস শুধু আলাদা হচ্ছে। আচ্ছা, এই login.css তারপর কি চেঞ্জ হয়ে গেল, login.css, ঠিক আছে। সিএসএস ঠিক আছে। আমার ড্যাশবোর্ডে যদি যেতে চাই, এখন আমরা অ্যাক্সেস কন্ট্রোল কিন্তু বসাইনি, তখন থেকে ইউআরএল দিয়ে হচ্ছে চলে আসতে পারবে। আমার রেজিস্ট্রেশনের কাজ শেষ, তারপর লগ ইন পেজেরও কাজ শেষ। এখন আমরা ড্যাশবোর্ডটা ক্লিক করবো। ড্যাশবোর্ডের জন্য আমাদের সিএসএসটা আমরা অ্যাড করে ফেলছি, এখন আমাদের মার্কআপটা কপি করতে হবে জাস্ট। হ্যাঁ, ফার্স্ট হচ্ছে ন্যাভিগেশন বারটা আমরা নিয়ে আমাদের বসাই দিতে পারি। এটা গেল আমাদের ন্যাভিগেশন বার। সো দেখি আমাদের ন্যাভিগেশন বার আসছে কিনা, এসেছে কিন্তু এরকম আসলো কেন? মার্কআপে কোনো সমস্যা হয়েছে কি? app.css এ আমরা পুরো মার্কআপটাকে নিয়ে আসছি, বুটস্ট্র্যাপে পুরো বুটস্ট্র্যাপ চলে আসছে, ন্যাভিগেশন আসছে, ডিভি আসছে। আমরা আপাতত আগে পুরো মার্কআপটা নিয়ে আগে চেক করি, তারপর আমরা দেখতেছি। এটা হচ্ছে বুটস্ট্র্যাপ 4। আমরা আগে পুরো মার্কআপটাকে আনি, পরে আমরা লাগলে হচ্ছে দেখতেছি। সব নিয়ে আসলাম। আচ্ছা, তাহলে এখানে লেআউটের আমার কোনো উলটপালট হয়ে গেছে। এখানে দেখি ব্লকটা ডেস্টিনেশনের হেড আসছে। ও আচ্ছা, আগের ন্যাপটা দুটো হয়ে গেছে, রাইট। কিন্তু তাহলে এটা এই পাশে চলে যাচ্ছে কেন? দেখতে হবে আমাদের এই মার্কআপ আর আমাদের মার্কআপের মধ্যে ডিফারেন্স কোথায়।
বুটস্ট্র্যাপ অ্যাড করলাম ড্যাশবোর্ডের যে আচ্ছা বুঝতে পারছি আমাদের সিএসএস ডিফারেন্ট হয়ে গেছে আমরা তাহলে এর আগে কপি করলাম যে তো এটা ডিফারেন্ট ওই ক্যাশ হয়েছিল আগে এটা আগের সিএসএসটা আমাদের ক্যাশ হয়েছিল ওই জন্য বাই ডিফল্ট কিন্তু সুন্দর টেমপ্লেট একটা ফার্স্ট আমাদের এখন আমরা আলাদা করে ফেলতে পারি ফার্স্ট নেভারটাকে আলাদা করতে পারবো এটা নেভার গেল নেভারে আমাদের তারপর সাইন আউটের জন্য আমরা এখানে একটা আমরা লগ আউট আমরা একটা ফাইল তৈরি করে ফেলবো logout.php কোথায় তৈরি হলো পার্সিয়ালস এর মধ্যে তৈরি হয়ে গেছে ওকে আমরা লগ আউটের কোড তো জানি অতটুকু আমরা এখানে লিখে ফেলতে পারি ফার্স্ট আমাদের সেশন স্টার্ট করতে হবে স্টার্ট তারপর আমার হচ্ছে সেশনটাকে আমরা আনসেট করে দিব তারপর জাস্ট আমরা রিডাইরেক্ট করে পাঠিয়ে দিব লোকেশন index.php তে তো আমরা যদি চেক করি আমাদের এই যে লগ আউট ওকে আছে লগ আউটে ক্লিক করলে এখানে চলে আসতেছে ঠিক আছে আবার ড্রাইভারে যদি যাই ভালো হয়েছে এখানে যে জিনিসগুলো দেয়া আছে মেইনলি আমাদের ই কমার্সের জন্য এই জিনিসগুলোই হচ্ছে লাগবে ঠিক আছে অর্ডার প্রোডাক্টস কাস্টমার রিসোর্স ইন্টিগ্রেশন হ্যাঁ ই কমার্স বেস করে তৈরি করা আমরা আপাতত চলে আর তারপর আমরা আমাদের সাইড বারটাকে হচ্ছে ইয়ে করব হেডার গেল সাইড বারটাকেও আমরা এখানে দিয়ে দিতে পারি সাইড বার শুরু হয়েছে আচ্ছা না সাইড বার আলাদা আরেকটা ফাইলে রাখবো আমরা আমাদের পুরো লেআউট শুরু হচ্ছে এইখান থেকে লেআউটের আমাদের দুইটা পার্ট আছে একটা হচ্ছে সাইড বার আর একটা হচ্ছে মেইন কন্টেন্ট সো এই যে এইখান থেকে আমার সাইড বারের নেভিগেশন এরিয়া শুরু এখানে আমরা দিয়ে দিব আমার পার্শিয়াল ফোল্ডারে আমি নতুন আরেকটা ফাইল তৈরি করি যে sidebar.php এখানে অ্যাড করে দিলাম আপাতত অপ্রয়োজনীয় লিঙ্কগুলো আমরা সরাই দিই ওকে সমান কি ড্যাশবোর্ড অর্ডার আসবে প্রোডাক্ট আসবে কাস্টমার্স এর লিস্ট আসবে পরে আমরা রিপোর্টিং এর পার্ট করব তার আগে আমাদের হচ্ছে আরো কয়েকটা জিনিস হচ্ছে আমরা ডাটাবেজে তৈরি করছিলাম যে আমরা পারমিশন রোল যে ম্যানেজ করাটা আছে এটাকে ডাইনামিক ভাবে করব সো এই জিনিসগুলো যাতে আমরা অ্যাডমিন প্যানেল থেকে অ্যাড করতে পারি ওটার জন্য আমরা মেনু করে ফেলি তো এটা কি কি হবে ফার্স্টে আমাদের অ্যাড করা লাগবে রোলস গুলো সো আমরা একটা মেনু তৈরি করব রোলস
সেকেন্ড হচ্ছে রোল তৈরি করার পর আমার পারমিশন তৈরি করতে হবে। তারপর আমার ইউজার লিস্ট থেকে আমি হচ্ছে এই রোলের আন্ডারে, এই রোলের মেনুর মধ্যে আমরা রোলের আন্ডারে যাতে পারমিশন অ্যাড করা যায় বা পারমিশনের আন্ডারে রোল অ্যাড করা যায় এগুলোর কাজ করে ফেলবো। আর ইউজার্স লিস্টে আমরা হয়তো ফিল্টার করে যাদের স্পেসিফিক পারমিশন আছে তাদের লিস্ট দেখাইলাম, আর কাস্টমার হচ্ছে বাই ডিফল্ট যারা হবে তাদের লিস্টে আমরা দেখাই দিব। ইউজার্স বলতে এখানে আমরা বুঝবো আমাদের সিস্টেমের ব্যাকএন্ডের ইউজার স্টাফ। হ্যাঁ, রাইট, ঠিক আছে। আর প্রোডাক্টস যেহেতু লাগবে আমাদের, প্রোডাক্টসের জন্য ক্যাটাগরিজও লাগবে। এখন আমরা যে মেনুগুলো তৈরি করতেছি এগুলো আপনার ঘুরে ফিরে সব হচ্ছে ইয়েই হবে, কি বলে, ক্রুড অপারেশন, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা অ্যাড করি নাই। তারপর এতটুকু পর্যন্ত আইগেস আমাদের ঠিক আছে। আপাতত আমাদের গ্রাফ লাগতেছে না, বাট গ্রাফটাকে আমরা পরে ইউজ করব, যে পার ডে সেল রিপোর্টটাকে আমরা কিভাবে গ্রাফে দেখাইতে পারি এটা আমরা পরে দেখব। আপাতত এটা আছে থাকুক, আমরা পরে এটাকে ইউজ করব। আর এইখানে আমরা হয়তো আপাতত ডামি ডাটাই থাকুক আমাদের, কারণ আপাতত আমাদের দেখানোর মতো কিছু নাই। ওকে, তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে রোলের জন্য ক্রুড অ্যাড করা। আমরা যেটা করতে পারি, আপনারা যারা ক্লাস করতেছেন এই কোডটাকে আমরা হচ্ছে ইনিশিয়ালি গিটহাবে তো আছেই। আপনারা যেটা করবেন, এই কোডটাকে নিয়ে এক একজন এক একটা কোডের উপর কাজ করে কোড সাবমিট করবেন, ঠিক আছে। আমরা তাহলে গিটহাবের এই প্রজেক্টটার উপরেই হচ্ছে কন্টিনিউ করতে পারবো। এখন আপনারা কিভাবে গিটের ফ্লোতে কাজ করবেন এটা আপনাদেরকে আমি হচ্ছে আজকে বলে দিচ্ছি। তারপর আপনারা যদি কোনো প্রবলেম ফেস করেন তখন তো আমরা হচ্ছে আলোচনা করে নিতে পারবো। বাট আমি চাচ্ছি মেইনলি এই অর্গানাইজেশন, সাজানো গোছানো বা যেই ফিচারগুলোতে হয়তো স্কিল আমরা দেখি না ওই কাজগুলো আমি করব, বাট যেই কোড অলরেডি আমি করছি সেটা হচ্ছে আপনারা প্র্যাকটিস করেন, ঠিক আছে। কোডের কাজ আমরা করছি দেখছি, সো কোডের কোড লিখে অ্যাকচুয়ালি আমরা নতুন কিছু শিখতে পারবো না। বাট আমরা এখনো পিডিএফ জেনারেট করা দেখি নাই, ঠিক আছে। সো পিডিএফ জেনারেট করা দেখবো। আর মেইল করা তো আমরা অলরেডি দেখছি, দেখি নাই না, মেইল করা দেখি নাই। আচ্ছা, ওকে, আমরা তাহলে মেইল করাটা হচ্ছে দেখে ফেলবো। রেজিস্ট্রেশনের সময় আমার তো মেইল পাঠানো লাগবে, ঠিক আছে। তাহলে আমরা আগে হচ্ছে গিটহাবে আপনারা কিভাবে কাজ করবেন ওইটা দেখাই দিই, তারপর আমরা আজকে হচ্ছে মেইল কিভাবে করা যায় ওইটা আমরা দেখে ফেলবো, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে গিটহাবে যদি যাই, এটা গিটে অলরেডি অ্যাড করা আছে। সো আমি এখন পর্যন্ত যতটুকু কাজ করলাম এটা যদি অ্যাড করি, ফার্স্ট আমার এই গিট ইগনোর যে ফাইলটা আছে এইখানে আমি ভেন্ডরটা আছে থাকুক। আর আমরা আইডিয়া যারা মানে পিএইচপি স্টোন ইউজ করলে ওর কিছু ফাইলের ডাটা রাখার জন্য হচ্ছে এরকম একটা ফোল্ডার তৈরি হয়, এটা শুধু শুধু আমার সার্ভারে পাঠায় কোনো লাভ নেই, এই জন্য গিট ইগনোর দিয়ে দিলাম। সো গিট ইগনোরে হচ্ছে আমরা ওইসব ফাইল বা ফোল্ডারকে অ্যাড করে দিব যেগুলোকে আমরা গিটে পাঠাইতে চাই না, ঠিক আছে। সো আমার ক্ষেত্রে আমি যদি প্যাকেজ ইনস্টল করি কোনো এই ভেন্ডর, এটা আমার পাঠানোর কোনো দরকার নাই। সেকেন্ড হচ্ছে আমার এই আমি যে পিএইচপি সিস্টেম ইউজ করতেছি ওইটাও নিজে এই প্রজেক্টের ডেটা রাখার জন্য এই ফোল্ডারটা তৈরি করে, এই ফোল্ডারটাও আমার অ্যাকচুয়ালি সার্ভারে পাঠানোর কোনো দরকার নেই, ঠিক আছে। প্যাকেজ হচ্ছে এটা নিয়ম হচ্ছে আপনি সব এই প্রজেক্ট ক্লোন করার পরে কম্পোজার ইনস্টল বা কম্পোজার আপডেট রান করবেন। কম্পোজার ইনস্টল বা আপডেট রান করলে সে তো কম্পোজার ফাইল থেকেই রিড করে ভেন্ডর ফোল্ডারে যা যা দরকার ইনস্টল করে দিবে।
কারণ নর্মালি হচ্ছে এটা আমরা সাজেস্ট করি না এই কারণে যে ভেন্ডর ফোল্ডারে ধরেন আপনার প্রজেক্টে 250টা প্যাকেজ ইউজ করা হয়েছে, ভেন্ডরের সাইজ ধরেন যে 250-300 মেগাবাইট, সো আপনি তো গিটে এত বড় সাইজের ফাইল আপলোড করার কোনো দরকার নাই, ঠিক না? হ্যাঁ, তো আমরা এখানে ফার্স্ট আজকে কতটুকু হইলো আমাদের কাজ করা, আমাদের ইনিশিয়াল ব্যাকএন্ড সেটআপ ডান, ঠিক আছে, ইনিশিয়াল ব্যাকএন্ড সেটআপ ডান, ওকে। তারপর আমি পুশ করে দিলাম, ও আচ্ছা পুশ হলো না কেন, আচ্ছা আমাদের গিট, আমাদের কোনো রিপোজিটরি এখনো ক্রিয়েট করা হয়নি, এই প্রজেক্টের জন্য আমরা এখনো করি নাই, সো আমরা এটার নাম দিই PHP Ecommerce, এটাকে আমি আচ্ছা পার্সোনাল রিপো হিসেবেই থাকলো, আপনাদের আমি যেহেতু লোকালি হচ্ছে সবকিছু গিটে মানে আমার গিটের মাধ্যমে ট্র্যাক করা আছে, বাট কোনো সার্ভারে এখনো পাঠানো হয় নাই, তো ফার্স্ট আমি এটার সার্ভারে রিমোট অ্যাড করে নিলাম, তারপর এই কমান্ড রান করলে আমার কোড চলে আসবে। সো আপনারা কাজ করা শুরু করবেন যেভাবে, এই রিপোতে যাবেন, রিপোতে যে কোডটি আপনারা জানেন কোড যাচ্ছে, ওকে সময় লাগবে করে আসলে, কোড চলে আসলে আপনারা যে হচ্ছে এটাকে যে ফোর্ক করবেন, ঠিক আছে, ফোর্ক করা মানে হচ্ছে আমার যে রিপোর্ট কপিটা আছে এই পুরো রিপোর্ট কপিটা আপনার অ্যাকাউন্টের আন্ডারে চলে যাবে। তো আপনি যেটা করবেন, আপনার অ্যাকাউন্টের আন্ডারে চলে গেলে ওইটাকে আপনি ক্লোন করবেন, ক্লোন করলে কি হলো ওই রিপোর্টটা পুরো আপনার হয়ে গেল, তারপর আপনি ওইটার উপর কাজ করে পুশ করবেন। হ্যাঁ, পুশ করলে যেটা হবে ওই আপডেটগুলো আপনার রিপোর্টে যাবে, আর আপনার রিপোর্টে চলে গেলে ওইখান থেকে আপনি তখন দেখবেন যে ক্রিয়েট পুল রিকোয়েস্ট নামে একটা অপশন আছে, ওই ক্রিয়েট পুল রিকোয়েস্টে হচ্ছে যদি আপনি হচ্ছে রিকোয়েস্ট করেন তখন আপনি যে চেঞ্জেসগুলো করছেন ওইটার রিকোয়েস্ট আমার কাছে আসবে, ঠিক আছে। ডিরেক্টলি হচ্ছে যেহেতু এখানে আমরা হচ্ছে কোলাবোরেশন করে কাজ করতেছি এবং ডিরেক্টলি আপনার কিন্তু আমার রিপোর্টে অ্যাক্সেস নাই, সো আপনি ডিরেক্টলি আমার রিপোর্ট ক্লোন করে কাজ করলেও ওইটা কিন্তু আমাকে দিতে পারবেন না। এটার নিয়ম এই কারণেই করা, কারণ হচ্ছে নইলে তো যে কেউ কোড লিখে হচ্ছে উলট পালট করে ফেলতে পারে, একটা রিভিউয়ের তো দরকার আছে, তো পুল রিকোয়েস্টটা আপনার ওই রিভিউ করতে সাহায্য করে। তো আপনি ধরেন কোড করে আমাকে পুল রিকোয়েস্ট পাঠালেন, তখন আমি কোডটা চেক করে দেখতে পারবো যে হ্যাঁ সব ঠিক আছে কিনা, ওইখানে আবার ডিসকাশন করারও সুযোগ থাকে যে হ্যাঁ এই জায়গায় ভুল আছে এটা ঠিক করেন, ওই ওপেন সোর্স কন্ট্রিবিউশন অ্যাকচুয়ালি এইভাবেই কাজ করে। তো পরে আমি চেক করে সবকিছু যদি দেখা যায় যে ঠিক আছে আমি অ্যাকসেপ্ট করলে তখন আপনার চেঞ্জেসগুলো আমার রিপোর্টে হচ্ছে চলে আসবে। হ্যাঁ ঠিক আছে, সো এই যে এখানে তো এখন কোড চলে আসছে, আপনারা এই ফোরকে ক্লিক করলে এটা হচ্ছে ফোর করার অপশন পাবেন, আমি এটার লিঙ্ক হচ্ছে শেয়ার করে দিব না। আমরা ধরুন কাজ হচ্ছে আগে একটু ভাগ করে নিতে পারেন, যে শুরুতে আমাদের যে দুইটা জিনিসের ক্রুড করতে হবে ওইটা হচ্ছে রোলের আর পারমিশনের, ঠিক আছে। এই দুইটা জিনিসের ক্রুড হয়ে যাওয়ার পরে আমরা নেক্সট ক্লাসে দেখব যে আমরা তো রোলসও অ্যাড করতে পারতেছি, পারমিশনও অ্যাড করতে পারতেছি, পরবর্তীতে আবার ইউজার অ্যাড করার আছে, তিনটা জিনিসের ক্রুড আপনারা নেক্সট ক্লাসের আগে কমপ্লিট করবেন, একটা হচ্ছে রোল, একটা হচ্ছে পারমিশন, একটা হচ্ছে ইউজার্স, ঠিক আছে। এই তিনটা জিনিসের ক্রুড করলে আমি নেক্সট ক্লাসে দেখাবো যে এই ইউজারকে আমি কিভাবে রোলের আন্ডারে নিয়ে আসতে পারি, কিভাবে পারমিশনের আন্ডারে নিয়ে আসতে পারি, এবং তারপর কিভাবে আমরা প্রত্যেক পেজে যখন ইউজার অ্যাক্সেস করতেছে আমরা আবার এই জিনিসগুলো চেক করে দেখতে পারি যে তার অ্যাক্সেস অ্যাকচুয়ালি হচ্ছে এই পেজে আছে কিনা।
যেমন ওই একটা রোল ক্রিয়েট করব, একটা রোল আপডেট করতে পারবো, একটা রোল ডিলিট করতে পারবো পারমিশন। ও আচ্ছা, ডেমো রোল হচ্ছে যেমন রোলের ক্ষেত্রে হইতে পারে আপনার অ্যাডমিন, সুপার অ্যাডমিন, এরকম ম্যানেজার, সেলসম্যান, বা ই কমার্সের জন্য যেরকম হচ্ছে হয়, একজন হয়তো প্রোডাক্ট শুধু এন্ট্রি করবে, একজন হয়তো ওই যে কাস্টমার সাপোর্টে থাকতে পারে যে সব অর্ডার চেক করবে, এরকম। পারমিশনের ক্ষেত্রে আপাতত আপনারা এই ফাইল নেম অনুযায়ী হচ্ছে বা এই মেনু অনুযায়ী দিতে পারেন, যে ইনিশিয়ালি ড্যাশবোর্ডেতে সবাই ঢুকতে পারবে। সো পারমিশনগুলোর নাম দিতে পারেন অর্ডারস, রোলস, পারমিশনস, ইউজার্স, এরকম নামে। সো যার এই নামের সাথে ম্যাচ করবে সে হচ্ছে ওই রোলে ঢুকতে পারবে, যার ম্যাচ মানে এই পেজগুলোতে ঢুকতে পারবে, যার ম্যাচ করবে না সে ঢুকতে পারবে না। ওইভাবে আমরা বানাবো। ঠিক আছে, আমি তাহলে আজকে হচ্ছে এখন মেইলটা দেখা। সো ফার্স্ট আমরা রেজিস্টার যদি আসি, ফার্স্ট হচ্ছে মেইল পাঠানোর জন্য আমাদেরকে কোনো একটা চাইলে পিএইচপির যে ডিফল্ট হচ্ছে মেইল ফাংশন আছে এটা ব্যবহার করেও পাঠানো যায়, কিন্তু আমরা এটা ব্যবহার করবো না, কারণ এটা হচ্ছে বাই ডিফল্ট যেটা করে আপনার পিসিতে ইনস্টল করে থাকা পিএইচপি বিল্ট ইন মেইল দিয়ে পাঠানোর চেষ্টা করে, কিন্তু অনেক ক্ষেত্রে এটা কাজ করে না, কারণ অনেক সার্ভারে হচ্ছে এটা অফ থাকে। মোস্টলি আমাদের কাজ করানোর জন্য কোনো একটা এসএমটিপি সার্ভার ব্যবহার করতে হবে। হ্যাঁ, এসএমটিপি সার্ভার হচ্ছে মেইল পাঠানোর জন্য একটা সার্ভার সিস্টেম, হ্যাঁ, যে আমাকে মেইলটা পাঠানোর জন্য সাহায্য করে। তো আপনার যে জিমেইল অ্যাকাউন্ট আছে এটাকে আপনি চাইলে এসএমটিপি সার্ভার হিসেবে ব্যবহার করতে পারেন, অথবা আপনার কিছু সার্ভিস প্রোভাইডার আছে যারা ফ্রিতে হচ্ছে যে এই মেইল প্রোভাইড করে আর কি। মেইলগান আছে, তারপরে স্পার্ক পোস্ট আছে, এরকম কয়েকটা সার্ভিস আছে যারা আপনাকে ফ্রিতে তাদের সার্ভার ব্যবহার করে মেইল পাঠাতে দেয়। আমি একসঙ্গে কতটা ইমেল করতে পারি? এটা নির্ভর করে। স্পার্ক পোস্ট আপনাকে ডেইলি 100টা মনে হয় ইমেল ফ্রিতে পাঠাতে দেয়। জিমেইলে হচ্ছে জিমেইলের এরকম প্রত্যেকটা ফ্রি সার্ভিস যেগুলো আছে এগুলো প্রত্যেকটা রেস্ট্রিকশন আছে যে এত পাঠিয়ে যাবেন। জিমেইলে আবার অনেক ক্ষেত্রে যেটা হয় ওরা হচ্ছে সিকিউরিটির অনেক ব্যাপার স্যাপার আছে, ওটা কিছু জিনিস অ্যালাউ করা লাগে, কিছু সেটিংস অন করতে হয় আপনার অ্যাকাউন্ট থেকে। ওই ট্রানজাকশনাল এভাবে হয়তো, হ্যাঁ, কিছু কিছু আছে ওই যে ডেইলি লিমিট থাকে, মান্থলি লিমিট থাকে, বাট আমরা যেটা ইউজ করি ফ্রিতে স্পার্ক পোস্ট, এটা গুড এনাফ। তো ওরা প্রতি মাসে মেবি 10,000 না 1 লাখের মতো ইমেল হচ্ছে আপনার পাঠাইতে দেয়। 1 লাখ মনে হয় একসঙ্গে না, পার মান্থ ডেইলি লিমিট আছে, ডেইলি মনে হয় কত, আচ্ছা এটা হইতে হইতে আমরা হচ্ছে পিএইচপি পাঠানোর, পিএইচপিতে মেইল পাঠানোর জন্য আবার কয়েকটা লাইব্রেরি আছে, আমরা ওইটার যে কোনো একটা লাইব্রেরি হচ্ছে ব্যবহার করতে পারি। আমাদের পিএইচপি মেইলার নামে একটা লাইব্রেরি আছে বা প্যাকেজ আছে যেটা পপুলার, আরেকটা হচ্ছে আপনার সুইফট মেইলার নামে আরেকটা আছে। দুইটাই ভালো। আচ্ছা দুইটার মধ্যে দেখি কোনটা হচ্ছে এখন সবচেয়ে বেশি অ্যাক্টিভ আছে। এইটার কন্ট্রিবিউটর আছে 129, এটার আছে 146, এটার স্টার 11,000, এটার স্টার 5,000। তুলনামূলকভাবে সুইট মেলারটা একটু নিউ আর কি, পিএসি মেলার অনেক পুরাতন। পিএইচপি মেলার অনেক পুরাতন। সুইফট মেলার আমরা দেখি যে কোনটা ব্যবহার করা ইজি। সুইফট মেলার আবার হচ্ছে লারাভেলে হচ্ছে আপনার সুইফট মেলার ব্যবহার করা, এটা আপনার পার্সোনাল প্রেফারেন্সের উপর আর কি। এক কাজ করার জন্য একাধিক প্যাকেজ থাকতে পারে, যেটা আপনার ভালো লাগে আর কি। আচ্ছা স্পার্ক পোস্টে আচ্ছা 15,000 পাঠানো যাচ্ছে, আর ডেইলি লিমিট হচ্ছে 750। আচ্ছা ওরা ফ্রিতে 15,000 পাঠাইতে দিচ্ছে। ফার্স্ট আমরা তো দেখছি যে কম্পোজার ব্যবহার করে কিভাবে আমরা একটা প্যাকেজ ইনস্টল করতে পারি। সো আমার কি করা লাগতেছে, কম্পোজার রিকোয়ার, তারপর আমার প্যাকেজের নাম। এখন এই যে পিএইচপি মেইলারের ক্ষেত্রে নাম হচ্ছে কি পিএইচপি মেইলার /পিএইচপি মেইলার। হ্যাঁ, এই যে এটা রান করলে ইনস্টল হয়ে যাবে।
আর সুইচ মেলারের ক্ষেত্রে এটা তো লোডিংই হচ্ছে এখনো, symphony.com এ ঢুকতেছে না কেন? আচ্ছা এই তো ঢুকছে। আর সুইট মেলারের ক্ষেত্রে হচ্ছে সুইট মেলার স্ল্যাশ সুইট মেলার। তো ভার্সন এটা ইয়ে আর কি আপনার অপশনাল, এটা অপশনাল। আচ্ছা সুইট মেলার PHP 7ই লাগবে, আর কিছু ফাংশন মাস্ট বি অ্যাভেলেবল থাকা লাগবে। PHP আমরা PHP মেলারটা ব্যবহার করতে পারি। আচ্ছা এখানে বলছে এই যে ওরা আবার নিজেরাও দেখেন বলছে যে আপনি যদি PHP মেলার ইউজ না করেন তাহলে এইরকম আরো কয়েকটা মেলার আছে রেকমেন্ড করে দিচ্ছে আর কি, সুইট মেলার, চেন মেল। আর এটা হচ্ছে কি বলছে দেয়ার আর মেল অফার। আচ্ছা আমরা সুইট মেলারটা ব্যবহার করি। ফার্স্ট এটা ইনস্টল হোক, ইনস্টল হইলে আর ইনস্টল হইতে হইতে আমাদের ফার্স্ট যে কাজটা করতে হবে, যেখানে আমরা ব্যবহার করতে চাই ওই যে আমরা বলছি আমাদেরকে এই যে ভেন্ডরের মধ্যে অটো লোড ফাইলটাকে হচ্ছে লোড করে নিতে হবে। ঠিক আছে, এটাই যে ইনস্টল হচ্ছে, ইনস্টল হইতে থাকুক। আমরা তো রেজিস্টার পেজে আমার লাগতেছে, তো রেজিস্টার পেজে আমি ফার্স্টে ভেন্ডর তাইলে আমার হচ্ছে সুইচ মিলারটা প্যাকেজটা ইনস্টল হওয়ার পরে এখানে অ্যাভেলেবল হয়ে যাবে। সো ফার্স্ট হচ্ছে রেজিস্টারে সাকসেসফুল হইলে আমরা এই জায়গাটাতে হচ্ছে মেইল পাঠানোর কোডটা লিখব। ঠিক আছে, আর আমরা কিন্তু এই যে কোডটা এখন ডিরেক্ট কোড করা, আমরা কিন্তু এখানে কোনো ভ্যালিডেশনও ব্যবহার করিনি। ঠিক আছে, আমরা ওই যে অ্যাকচুয়ালি ম্যানুয়ালি যখন কাজ করছিলাম র PHP তে, প্রজেক্টের আগে আমরা এই জিনিসগুলো দেখছিলাম, প্রজেক্টটা আমরা এখনো অ্যাড করি নাই। আপনাদের কাজ হচ্ছে এগুলো, একজন হচ্ছে ভ্যালিডেশন অ্যাড করবেন। ঠিক আছে, ভ্যালিডেশনের জন্য কিন্তু আবার বিভিন্ন ধরনের লাইব্রেরি আছে। হ্যাঁ, আমরা আপনারা চাইলে ভ্যালিডেশন লাইব্রেরিও ব্যবহার করতে পারেন। Inspect, Validrun, Symfony Validator, Simple Validator, Respect Validation, অনেক লাইব্রেরি আছে, দুই একটা দেখে হচ্ছে একটা ইউজ করলেই হলো। দেখি এটা রেসপেক্ট ভ্যালিডেশন, যেগুলার দেখবেন যে একটু মোটামুটি হচ্ছে রেগুলার ওই কমিট দেখবেন আর কি। হ্যাঁ, যেগুলাতে রেগুলার ডেভেলপমেন্ট হচ্ছে ওই রকম কোনো একটা প্যাকেজ হচ্ছে ব্যবহার করা সেফ আর কি, যে অ্যাক্টিভ কন্ট্রিবিউটর আছে, রেগুলার আপডেট হচ্ছে। এটা হচ্ছে আপনাদের উপর, কোনো একটা ইয়ে ব্যবহার করে, কোনো একটা প্যাকেজ ব্যবহার করেই হচ্ছে ভ্যালিডেশন করে ফেলেন, নইলে ফ্রম দ্য স্ক্র্যাচ আপনাদেরকে যদি নিজেরা আমরা তৈরি করতে যাই অনেক কোড লিখতে হবে। সেটা ইনস্টল হয়ে গেছে। আচ্ছা, আমাদের সুইট মেইলার ইনস্টল হয়ে গেছে। তো ওরা এই যে এক্সাম্পল কোড দিয়ে দিছে, আমরা এটা ব্যবহার করে হচ্ছে শুরুতে দেখি কাজ করে কিনা। ফার্স্ট হচ্ছে যে মেল পাঠানোর জন্য আমাদের যে কয়টা স্টেপ আছে, ফার্স্ট হচ্ছে ট্রান্সপোর্ট সুইফট SMTP ট্রান্সপোর্ট, এটার অবজেক্টটা তৈরি করতে হবে। ট্রান্সপোর্ট হচ্ছে অ্যাকচুয়ালি মেল তো আমি বিভিন্নভাবে পাঠাইতে পারি, লোকালি PHP মেল ফাংশন ব্যবহার করে পাঠাইতে পারি, তারপর সেন্ড মেল নামে একটা সফটওয়্যার আছে ওইটা ব্যবহার করে পাঠাইতে পারি, আর তারপর এই যে SMTP ব্যবহার করেও পাঠাইতে পারি। তো আমরা SMTP ইউজ করবো। তো ফার্স্ট হচ্ছে আমার এই SMTPর ইনফরমেশন দিয়ে একটা হচ্ছে এটাকে, যেটা সুইফটের ট্রান্সপোর্ট অবজেক্ট করতেছে ওরা,
swift underscore transport, এটার নাম কি আমি দেখি, সুইফট আছে এসএমটিপি ট্রান্সপোর্ট, এই চলে আসছে সুইফট এসএমটিপি ট্রান্সপোর্ট। এখানে আমার যখন আমি এই অবজেক্টটা তৈরি করতেছি তখন আমার কি কি পাঠাইতে হচ্ছে, সার্ভারের অ্যাড্রেসটা, এসএমটিপি সার্ভারের অ্যাড্রেসটা আর পোর্ট নাম্বারটা। ঠিক আছে, আমার মেইল ট্র্যাপ নামে একটা সার্ভিস আছে, ওইটার ইনফরমেশন আমরা ইউজ করব। মেইল ট্র্যাপ হচ্ছে আপনার একটা ডেভেলপমেন্টের জন্য ইনবক্স। নর্মালি যখন আমরা ডেভেলপমেন্ট করি এখানে আমি যে ইমেল অ্যাড্রেসগুলো দিব ওইসব ইমেলে তো আপনার ইমেল যাবে, কিন্তু আমরা তো নর্মালি চাইবো না যে ডেভেলপমেন্ট করতে যে আমার তো অনেক দামি ইমেল পাঠানো লাগবে। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা চাইবো না যে আমার যে রিয়েল ইনবক্সটা আছে ওইটাতে এসব ইমেল যে শুধু শুধু আমার ইনবক্সটা ফুল হোক। সো ওই ক্ষেত্রে আমরা এই যে মেইল ট্র্যাপ ব্যবহার করতে পারি। মেইল ট্র্যাপ হবে কি, ওদের এই যে এসএমটিপি ডিটেলস দেওয়া আছে, আপনি এই ডিটেলস ব্যবহার করে যদি করেন তাহলে রিয়েল যে ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করতেছেন ওইখানে যে ইমেলের কপিটা যাইতো ওইটা ওইখানে না যে ওদের ইনবক্সে চলে আসবে। সো আপনি ইজিলি ট্র্যাক করতে পারবেন, চেক করতে পারবেন। সো আমরা এটাই ব্যবহার করবো, এই যে হোস্ট এসএমটিপি .mailtrap.io, তারপরে যে পোর্ট আছে পোর্ট 25 ইউজ করা যাচ্ছে, এই যে ইউজার নেম এন্ড এই যে পাসওয়ার্ড। ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের গেল ট্রান্সপোর্টটা তৈরি করা। সেকেন্ড কাজ হচ্ছে আমরা যদি ডকুমেন্টেশন দেখি, সুইফট মেইলারের একটা অবজেক্ট তৈরি করা এবং ওইটাতে আমি যে এসএমটিপি ব্যবহার করে মেইলটা পাঠাইতে চাচ্ছি এটাকে পাস করে দেওয়া। সো এতটুকু যদি নিয়ে আসি, যে এই ট্রান্সপোর্টের সিস্টেমটা বলে দিলাম যে আমি মেইলার সিস্টেমটা ইউজ করতে চাই এই এসএমটিপি ট্রান্সপোর্ট ব্যবহার করে। সেকেন্ড তাহলে আমার বাকি রইল কি, কিভাবে মেইলটা যাবে এটা আমি ডিফাইন করে দিচ্ছি। আমার এখন বাকি হলো মেইলের কন্টেন্টটা কার কাছে যাবে, কি ডাটা যাবে এটা সেট করা। তো এটার জন্য আবার আমার কি করতে হচ্ছে, একটা মেসেজ তৈরি করতে হচ্ছে, দেন মেইলারের সেন্ড মেথডে আমার ওই মেসেজটা পাঠিয়ে দিতে হচ্ছে। ফার্স্টে আমাদেরকে সুইফট মেসেজ তৈরি করতে হবে এবং এটাতে আমার কি কি, ফার্স্ট এটার প্যারামিটার হিসেবে যাচ্ছে সাবজেক্টটা। সো এখানে আমাদের ক্ষেত্রে বলি যে রেজিস্ট্রেশন সাকসেসফুল। তারপর সেট ফ্রম হচ্ছে আমি কোন ইমেল থেকে পাঠাইতে চাচ্ছি। ঠিক আছে, এটা ধরেন আমি দিই আমাদের সিস্টেম ধরেন ম্যাক্সিমাম যেটা যেরকম হয় নো রিপ্লাই @php ecommerce php সেট টুতে হচ্ছে আমি কাকে পাঠাইতে চাচ্ছি। এখানে আমি চাইলে ওই যে কমা দিয়ে দিয়ে একাধিক লোকের কাছেও পাঠাইতে পারি। সো আমি এখানে পাঠাচ্ছি, হ্যাঁ আমরা এখন এটাকে ডাইনামিক করব। এই যে ইমেইলও পাচ্ছি তার আমরা ইউজার নেমও যেহেতু পাচ্ছি, সো এখানে কি ভ্যালু আকারে আমি ইমেইল এবং তার নামটা পাঠিয়ে দিই। ঠিক আছে, আর বডিতে আমি বলে দিই যে your account is registered is with the following link to login। তো এতটুকু দিলাম আমি। ঠিক আছে, তারপর আমাকে জাস্ট যেটা করতে হচ্ছে ওই মেইলার যে অবজেক্টটা আছে এটার মধ্যে সেন্ড কল করতে হচ্ছে এবং সেন্ডের মধ্যে আমার এই মেসেজটা পাঠিয়ে দিতে হচ্ছে। ঠিক আছে, ওকে। আমরা তাহলে এখন এটা একটু ট্রাই করে দেখতে পারি।
register.php ফাইলে দিলাম। অলরেডি তো আমার একটা ইমেল অ্যাড্রেস আছে, এটা এরকম এটা দিই, ধরেন আমি যেটাই দিই না কেন ইমেল অ্যাড্রেস আমার এইটাতে যাবে। দেখি এখন আমরা কাজ করে কি। রেজিস্ট্রেশন সাকসেসফুল, এবং আমরা যদি আসি এই যে আমার কিন্তু ইমেলও চলে আসছে, রেজিস্ট্রেশন সাকসেসফুল। আমি আমার সিস্টেমে যা দিয়েছিলাম যে ফর্মে ওই ইমেল থেকে যে ইমেলে যাওয়ার কথা ছিল ওই ইমেল, এবং এখানে আমার এই যে নর্মাল আমরা একটা টেক্সট ইমেল পাঠাইছি, তো সো এখানে এই যে টেক্সটের ডাটাটা চলে আসছে। ঠিক আছে, তো এরকম ভাবে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম দেখা যাবে যে কাজ করার জন্য আমাদের এরকম বিভিন্ন ধরনের প্যাকেজ অ্যাভেলেবল আছে, যেগুলোকে আমরা সুন্দর ইজিলি হচ্ছে কাজগুলো করতে পারি। সো আপনারা হচ্ছে এখন তো আমি নর্মাল একটা টেক্সট ইমেল গেল, আপনি যদি এটা ডকুমেন্টেশন আরো ভালো মতো পড়েন তাহলে হয়তো আরো ডিটেলস, মেল টেমপ্লেট কিভাবে ব্যবহার করে পাঠানো যাবে, HTML কিভাবে পাঠানো যাবে, যে ক্রিয়েটিং মেসেজে গেলে এটা সম্পর্কে হয়তো আরো ডিটেলস হচ্ছে আপনার পাওয়া যাবে। তারপর যদি অ্যাটাচমেন্ট পাঠাইতে চান, যে কোনো ফাইল সহ কিভাবে পাঠাবেন, এটার ডিটেলস আরো হচ্ছে আপনি এই ওদের ডকুমেন্টেশনে গেলে পেয়ে যাবেন। হ্যাঁ, আমরা যেটা ব্যবহার করছি এটার নাম হচ্ছে সুইফট মিলার। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। আপনারা হচ্ছে এখন নিজেরা একটু ডিসাইড করে নিতে পারেন যে কে কোন অংশ নিয়ে হচ্ছে কাজ করবেন। আমি বলে দিই, 4 জন 4 ধরনের কাজ নিতে পারেন। আমাদের 3টা গ্রুপ করতে হচ্ছে আপাতত, অথবা কেউ ওই ক্যাটাগরিজের গ্রুপও করতে পারেন। আপনারা আজকে ক্লাসে 4-5 জন আছেন, তো একজন ভ্যালিডেশনের দায়িত্ব নিতে পারেন। আর আপনারা যে অথবা আপনারা যেটা করবেন, আপনারা নিজেরা যে ওই গ্রুপ ব্যবহার করবেন ওইখানে হচ্ছে ভ্যালিডেশন অ্যাড করবেন। ঠিক আছে, আর আরেকটা কাজ করবেন যে সবাই মিলে এরকম 2-3টা ভ্যালিডেশন লাইব্রেরি সম্পর্কে একটু রিসার্চ করে গ্রুপে সবাই সাজেস্ট করবেন, একটা পোল তৈরি করবেন যে কোন ইউজ করা যায়। কারণ এখন থেকে আপনাদেরকে এই যে একটা ভালো প্যাকেজ খুঁজে বের করা এবং ওইটাকে ব্যবহার করতে পারা, এই জিনিসটাও জানতে হবে। ঠিক আছে, আচ্ছা, পারমিশনের কাজ হবে এরকম যে নর্মালি আমরা চাইলে কোড থেকে হার্ড কোড করে দিতে পারি এরকম ভাবে যে তার যদি রোল অ্যাডমিন হয় সে সবগুলোর অ্যাক্সেস পাবে। কারো যদি ইউজার রোল হচ্ছে কাস্টমার সাপোর্ট হয় তাকে তো আমি তাহলে হচ্ছে সব ইনফরমেশন দিব না, সে ধরেন যে শুধু কাস্টমারের লিস্ট দেখতে পারবে। তো এই যে ব্যাপারগুলো আছে এগুলো আমরা চাইলে কোডে হার্ড কোডের দিকে এই ফিল্ডস দিয়ে কিন্তু করে দিতে পারি। কিন্তু আমরা এটা যেটা করব যে ওই ডেটাবেজে হচ্ছে ইনফরমেশনগুলো রেখে এটাকে আমরা ডাইনামিক করব। আমরা যাতে আমাদের অ্যাডমিন প্যানেল মানে কোডে হাত না দিয়েই আমার এখান থেকে ধরেন কাস্টমার সাপোর্ট আজকে শুধু কাস্টমার্স লিস্ট দেখতে পাচ্ছে, আমি যদি কোডে হার্ড কোড করি তাকে নতুন আরেকটা মেনু ধরেন রিপোর্টের অপশন দিতে চাই, আমার কোডে যে চেঞ্জ করা লাগবে। এটাকেই আমরা ডেটাবেজে ডাইনামিক করে ফেলবো যে আমি অ্যাডমিন প্যানেল থেকেই সিলেক্ট করে দিতে পারবো যে সে কোনটার পারমিশন পাবে। হ্যাঁ, সে সুপার অ্যাডমিন চাইলে অন্য সবার পারমিশন সে হচ্ছে কোন কোন মেনুর অ্যাক্সেস পাবে এটা সেট করে দিতে পারবে। এটা আমরা ডাইনামিক ভাবে ডাটাবেজে রাখবো আর কি। তো ওইটার কাজ হবে এটা। রোলের মধ্যে ধরেন যে সুপার অ্যাডমিন, অ্যাডমিন ম্যানেজার, কাস্টমার সাপোর্ট ম্যানেজার এসব যাবে। পারমিশনের মধ্যে আপনারা আপাতত এই যে মেনুর যে নামগুলো আছে এগুলো ব্যবহার করবেন। পরবর্তীতে আমরা দেখব যে এই দুইটা জিনিসকে ব্যবহার করে কিভাবে একটা ইউজারকে আমরা হচ্ছে যে ওই স্পেসিফিক পারমিশন বা অ্যাক্সেস দিতে পারবো। গুড হয়ে গেলে আমরা এটার লজিকটা কিভাবে তৈরি করতে হয় এটা ধরেন যে আমি ক্লাসে দেখাই দিলাম।